লাগে দেখছেন এগুলো টুপি পরেছেন, আমি তো টুপি পরি মোটামুটি, ইজ ডুইং ভেরি স্মার্ট। আচ্ছা, এখন আরও কিছু কিছু ওনার লাইফের ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমরা জানবো। শ্রী গোবিন্দ কুণ্ডু। আচ্ছা, আপনি আপনার জন্ম কোন সালে হয়েছিল? জন্ম 1947। 47-এ। আচ্ছা, জাস্ট দেশ স্বাধীন হয় তখন। হ্যাঁ। আপনি ইন ব্রিফ, আপনার বায়োপিক হচ্ছে তো 3টে পার্টে করবো। আপনার ছোটোবেলার কথা বলুন কিছু। ছোটবেলা আমার জন্ম হয়েছে ইস্ট পাকিস্তানের ফরিদপুর জেলার পান্থাপাড়া গ্রাম। আচ্ছা। সেখানেই ছোটবেলা আমি থাকতাম। তারপর আস্তে আস্তে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আচ্ছা। সেখানেই কাছাকাছি একটা স্কুল ছিল, হাই স্কুল। সেই স্কুলের নাম হচ্ছে শ্রী গোবিন্দ হাই স্কুল। আচ্ছা। সেই নামই প্রায় আমার নাম। আমি ওখানে ইস্ট পাকিস্তানে ক্লাস 6 পর্যন্ত পড়েছিলাম। আপনার কি ফ্যামিলি বিজনেস ছিল নাকি? না, ছোটখাটো বিজনেস। ছোটখাটো বিজনেস বাবা ওই পাটের বিজনেস করি। হ্যাঁ, ওই ছোটখাটো আগের দিনে পাট কেনা বেচা এসব। বাংলাদেশে তখন পাট হতো খুব। ওই পাট কিনে একটা মহকুমার শহর ছিল মাদারীপুর। এই পাট ফরিদপুরের মহকুমার শহর মাদারীপুর। বাবা ওই পাট নিয়ে মাদারীপুর বিক্রি করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিজনেস নৌকো করে তখন যাতায়াত, তখন নৌকো করে পাট নিয়ে যেত। আমিও সেই নৌকোয় করে গেছি। আচ্ছা আচ্ছা। নৌকোর যে ছাদ, সেই নৌকোর ছাদ, ছাদে উঠে আমি দেখতে দেখতে গেছেন অনেকবার। গঙ্গা নদীর উপর দিয়ে গেছি, গিয়ে সুন্দর ইয়ে দেখেছি, বাদুড় যাচ্ছে সন্ধ্যাবেলা, এইসব দেখতাম। বাবার সাথে মাদারীপুর যেতাম। নদী থেকে মাছ ধরতো না? যদি তারপর না, নদীতে মাছ ওইভাবে ধরা হতো না। আমাদের কাছাকাছি, আমাদের নিজেদের ছিল না, কাছাকাছি আমার এক বন্ধুর পুকুর ছিল, ওইখানে আমরা মাছ ফাছ ধরতাম মাঝে সাথে। এইভাবে ওইখানে ইস্ট পাকিস্তানে ক্লাস 6 পর্যন্ত পড়েছিলাম, রাধা গোবিন্দ হাই স্কুলে। ওইখানে পড়ে তারপর এই 1960-তে কলকাতায় চলে এলাম। কোন জায়গাটায় এসে? কোথায়? হাবড়ায় আমাদের এক রিলেটিভ ছিল, ওখানে আমরা বাবা সপরিবারে ওখানে চলে আসি। হাবড়া নগরতুবা বলে একটা জায়গা আছে, ওখানেই আমরা থেকেছি ছোটবেলা। তারপর ওখান থেকে হাটতুয়া স্কুল বলে একটা স্কুল আছে হাবড়া, ওই স্কুলে আমি পড়াশোনা করেছি 2 বছর। তারপর আবার অন্য স্কুল প্রফুল্লনগর হাই স্কুল, ওখান থেকে আমি পাশ করেছি। পাশ করে তারপর গোবরডাঙ্গা কলেজে পড়েছি। গোবরডাঙ্গা তো নাম করা। হ্যাঁ, গোবরডাঙ্গা কলেজে পড়েছি। ওখান থেকে পড়ে বিকম অনার্স নিয়ে সুরেন্দ্রনাথ কলেজ অফ কমার্স, ওখানে পড়েছি, শিয়ালদা। তারপর ওখান থেকে গ্রাজুয়েশন করে তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি পড়েছি, এমকম করেছি, LLB করেছি। তারপর আস্তে আস্তে ব্যাংকে চাকরি। এই হচ্ছে মোটামুটি বাল্যকাল। না, ওই গোবরডাঙ্গায় তো ভালো ভালো স্কুল আছে না? ঘরে ভালো স্কুল আছে, পুরনো নাম করা, কিন্তু এখন সেরকম কিছু নয়। তবে গোবরডাঙ্গা কলেজ নাম ছিল। গোবরডাঙ্গা জমিদার বাড়ি আছে, সেই জমিদাররাই তদানীন্তনকালে ব্রিটিশ আমলে স্কুল করেছিলেন। সেই সব স্কুল খুব ভালো ছিল, ইদানিংকালে আর অত ভালো নেই। তবে ব্রিটিশ আমলে যেহেতু স্কুল হয়েছিল, গোবরডাঙ্গার যারা জমিদার ছিলেন তারাই ওইগুলি, তাদের পৃষ্ঠপোষকতায় ওই স্কুল তৈরি হয়েছিল এবং খুব ভালো ছিল। ইদানিংকালে অতটা নাম নেই। আচ্ছা, কিছু ওই বলুন স্মৃতি কথা, মানে ছোটবেলা আপনারা ধরুন কি ঘুরে বেড়াতেন, মাছ ধরতেন, কি ধরনের হবি ছিল আপনাদের? তখন তো টিভি ছিল না, কীভাবে টাইম কাটাতেন? না, ছোটবেলা আমি আমার যে গ্রামে জন্ম হয়েছিল পান্থাপাড়া, আগেই বলেছি, ওখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ছিল না। আমরা সূর্যের দিক দেখে আমরা মোটামুটি ঠিক করতাম কখন স্কুলে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তারপর বিকেলবেলা দাঁড়িয়ে বান্ধা গোলা শুট বলে একটা খেলা ছিল তখন, ওই সব খেলতাম। আচ্ছা আচ্ছা। আর বিকালবেলা ফুটবলও খেলতাম। একটা মাঠ ছিল আমাদের গ্রামে, ওই গ্রামে আমরা বন্ধুরা মিলে খেলাধুলা করতাম। মোটামুটি ছোটবেলার আম পাড়তেন না? আম গাছ, লোকের বাড়ির আম কাটা, জাম গাছ ছিল। তারপর আর একটা
জিনিস ছিল। হ্যাঁ, না অন্য বাড়িতে একটা চুরি করে খাওয়ার একটা ব্যাপার থাকে না, সেসব ছিল না আপনার ছিল? সেসব মানে অ্যাকচুয়ালি বেশ। ওখানে ওপেন থাকতো সব কিছু। সবাই যে যায় খাও, চুরি করা কেউ কোনো বলতো ব্যাপার না। নেই যে কারো গাছ থেকে কিছু পেরে খেলে বাহ। ওটাকে চুরি করা কেউ চুরি করা চুরি বলা হিসেবে হতো না? ধরতো না। ঠিক আছে, গ্রামের জিনিস, গ্রামের ছেলে খাচ্ছে। খাচ্ছে খাক, ওটাকে চুরি হিসেবে হ্যাঁ, ধরা বাস। হতো না। হ্যাঁ, আমরা বেশ আনন্দেই ছিলাম। তবে ওইখানে একটা অসুবিধা ছিল, প্রত্যেকেই নিম্ন মধ্যবিত্ত, আর্থিক অসুবিধা ছিল, তার মধ্যেই চলেছি। ছোটবেলার স্মৃতি আমার এই সময় মুসলমান কিরকম ছিল ওখানে এই সময়? মুসলমান ছিল, কিন্তু মুসলমানরা মুসলমানের মতো থাকতো, আমরা আমাদের মতো, হিন্দুরা আমরা না হিন্দুদের মুসলমান মতো পপুলেশন থাকতাম। কত পার্সেন্ট ছিল মোটামুটি সেই সময়? মোটামুটি মুসলমানের পপুলেশনই বেশি ছিল, আচ্ছা, 60-40 এরকম ও। আমাদের ওদিকে ছিল। হ্যাঁ 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 60 মুসলিম, 40 হিন্দু। আচ্ছা। পরবর্তীকালে মুসলিম ওটা প্রায় 80% হয়ে গেছিল, হ্যাঁ। হিন্দু 20%। হ্যাঁ, মুসলিমদের জনসংখ্যা বেশি, ওদের গ্রোথ বেশি, সেই জন্য মুসলিমের সংখ্যা বেড়ে যায় দিন দিন। তো ছোটবেলা স্মৃতি, ছোটবেলা ভালোভাবে কেটেছে। এই হলো মনে, আমার তারপরে এখানে খুব ভালো লাগে আর কি তা এইগুলি স্মরণ স্মৃতি। করতে। আচ্ছা তারপর আর যাননি কখনো? না, আর এই যে 60-তে চলে এসেছি, 1960-তে, তারপর আর বাংলা না এখন গেলে চিনতে পারবেন না? এখন গেলে চিনবো, স্মৃতিতে রয়ে না গেছে। না এখন তো সব চেঞ্জ হয়ে গেছে না, রাস্তা চেঞ্জ হয়ে গেছে, বাড়ি চেঞ্জ হয়ে গেছে, লোক চেঞ্জ হয়ে গেছে। তখন পাকা রাস্তা অত ছিল না। হ্যাঁ, গ্রামের ভিতর দিয়ে সব কাঁচা রাস্তা ছিল, বর্ষার সময় কাদা হয়ে যেত, তাও যেন মনে হয় এখন ভালোই ছিলাম খুব। এবং তাহলে চলুন একবার বেরিয়ে আসি। না, যেতে তো ইচ্ছে করে, এখন বয়সের কারণে আর ইচ্ছে নেই, কারণ পারছি না এখন আর। আচ্ছা যাই হোক, তাহলে হলো, তারপরে এসে গেলেন এটা হলো আপনার ফার্স্ট এপিসোড। আর কিছু বিশেষ কিছু মনে আছে? মনে আছে আমার যে গ্রামের জন্ম হয়েছিল পান্তাপাড়া, সেখানে আমি মানে ভীষণ ভালো ছিলাম। আজও মনে পড়ে, গ্রামের পিকচার পুরো আমার মেমোরিতে আছে, কোথা দিয়ে ঢুকতে হয়, কোথা দিয়ে বেরোতে হয়, কোথায় আমার কার বাড়ি ছিল, কোথায় কার বাড়ি ছিল, আমার এখনো স্মৃতির মধ্যে রয়ে বাহ। গেছে। হ্যাঁ, এখনো গেলে আমি কোন রাস্তাতে গ্রামে ঢুকতে হবে, আমাদের পান্তাপাড়া গ্রামে, আজও আমার মানে স্মরণে না রয়েছে। এটা তো আপনি যেতে পারতেন, যাননি যে কারণে। হ্যাঁ, আমার যাওয়া হয়নি। আমার ছেলে অনেকবার রিকোয়েস্ট করেছিল চলো ঘুরে আসি, আমি আর যে কোনো কারণেই হোক যাওয়া হয়নি। এখন মনে হয় একবার গেলে ভালোই হতো, জন্মস্থান দেখে আসতাম। আপনার কি করতে হয়? পাসপোর্ট করতে হয় একটু, এখন তো সিচুয়েশন একটু ভালো, রিলেশনটা ভালো হচ্ছে, তারপর একদিন গিয়ে দেখা যাক, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে পরবর্তীকালে চিন্তা করব। ওই যাওয়া কোনো ব্যাপার না, যদি ইচ্ছাটাই আসলে। যাওয়া অবশ্য ভিসাটা করতে হবে, এই করতে হবে, ভিসা করতে হবে, এই যা সে তো করাই যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখি, বয়স তো হয়ে গেল, 80 চলছে, এখন 79+। হ্যাঁ, গেলেন কিংবা স্কুলেরও কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ইনসিডেন্ট যদি মনে থাকে? ইনসিডেন্ট মানে আমি যখন ইস্ট পাকিস্তান, আমাদের আগেই বলেছি আমাদের গ্রাম ছিল পান্থাপাড়া, ফরিদপুর জেলার। ওখান থেকে যখন এই কলকাতায় এলাম, তখন আমি ওই স্কুলে ভর্তি হয়েছিলাম। সেই স্কুলের নাম হচ্ছে হাটতুয়া আদর্শ বিদ্যাপীঠ। আচ্ছা। সেখানে আমার 2 বছর নয়, 2 বছরের বেশি, 3 বছরের মতো ড্রপ গেছে পড়াশোনা। আচ্ছা আচ্ছা। আমি ওখানে ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম। তারপরে ক্লাস 7-এ যখন উঠলাম, খুব ভালো রেজাল্ট হয়েছিল আমার। স্কুল থেকে খুব করেছিল, খুব অ্যাপ্রিসিয়েট করেছিল স্কুল থেকে, আমি ফার্স্ট হয়েছিলাম। তারপর ক্লাস 7-এ উঠলাম, 7-এ উঠে 7-এও ফার্স্ট। হ্যাঁ, ওই স্কুল ছেড়ে প্রফুল্লনগর বিদ্যামন্দির বলে আর একটা স্কুল আছে, সেই স্কুলে এসে ক্লাস 9-এ ভর্তি হলাম। মানে অ্যাকচুয়ালি ক্লাস 8 আর আমি পড়িনি। আচ্ছা। তারপর থেকে আমার মোটামুটি পড়াশোনা শুরু হলো ভালোভাবে। আমি পাশ করলাম, পাশ করে কলেজে ভর্তি হলাম। প্রথমে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, তারপরে ওখান থেকে কমার্স অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে ভর্তি হলাম সোমনাথ কলেজ অফ কমার্স। না গৌরডাঙ্গা থেকে ওটা কি ওই গ্র্যাজুয়েট না? না, ওটা স্কুল, ওটা আইসিএসসি নাকি আইএসসি? ওটা প্রি ইউনিভার্সিটি। প্রি ইউনিভার্সিটি, পিজি। তখন প্রি ইউনিভার্সিটি কোর্স ছিল। ওই প্রি ইউনিভার্সিটি পাশ করে আমি ভর্তি হলাম সোমনাথ কলেজ অফ কমার্স। ওখানে আমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়েছি 3 বছর। ওখানে অনার্সে 3 বছর টার্ম ছিল, 3 বছর পাশ করে, অনার্স পাশ করে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমকমে ভর্তি হই। ওখান থেকে এমকম এবং এলএলবি দুটোই পাশ করি। ও একসাথে করেছিলেন? না, একটু 1 বছরের গ্যাপ দিয়ে। হ্যাঁ, কারণ এলএলবি কোর্স এমকম তো 2 বছর, এলএলবি 3 বছর। 3 বছর ছিল।
এলএলবি পাস করেছি। তারপরে ইতিমধ্যে ওই পড়াশোনা করার সময় আমি চাকরি পেয়ে যাই। আচ্ছা আচ্ছা। তখন আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি করতাম, অক্ট্রয় ডিপার্টমেন্ট, এন্ট্রি ট্যাক্স। ওখান থেকে ছেড়ে দিয়ে ব্যাংকে জয়েন করি। সেও মানে 1973-তে ব্যাংকে জয়েন করে তারপর ওখান থেকে অফিসার হই। তারপর ওই সেম পিএনবি ব্যাংক, তখন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ছিল। পিএনবিতে তারপরে গেলেন শিফট করে নাকি? ওখান থেকে অফিসার হয়ে তারপর ব্রাঞ্চ ম্যানেজার হয়েছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম। তারপর তো 2001 সালে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিই। ও ভলেন্টারি নিয়েছে, কত বছর বয়সে? তখন আমার বয়স ছিল এই 55 ইয়ার্স। ও 53, 8-এ তখন রিটায়ারমেন্ট ছিল। তখন 60 60-তে। 60 ইয়ার্স। ভলেন্টারিটা নিলেন কেন? না, শরীরের কারণে না। তখন একটা বাইরে বদলি হওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, ট্রান্সফার করে যেটা ব্যাংক রিমেনিং পিরিয়ডের পুরো টাকা দিয়ে দিল। আচ্ছা। হ্যাঁ, ছেলে ওই সময় ছেলে নাগপুরে ইঞ্জিনিয়ারিং পড়তো। আমি দেখলাম যে আর দরকার নেই, অনেক চাকরি করেছি। প্রায় 24-25 বছর বয়স থেকে শুরু করে 55 বছর তো চাকরি হলো। এবার বিআরএস নিয়ে রেস্ট নিই। তাই আপনি একটু বলুন যে তখনকার দিনে যে সুরেন্দ্রনাথ কলেজ, এখন যেরকম খুব একটা পলিটিক্যাল ওই চলে না, পলিটিক্যাল ওদের তখনও ছিল। তখন কীরকম ছিল? তখনও সুরেন্দ্রনাথ কলেজে ভীষণ পলিটিক্স ছিল। পলিটিক্স মানে ইউনিয়নের। ইউনিয়ন, সিপিআই এর ইউনিয়ন ছিল সুরেন্দ্রনাথ কলেজে। সিপিএম ইউনিয়ন, এসএফআই, ও না, সিপিআই এর ইউনিয়ন ছিল। ওখানে কংগ্রেসেরও ছাত্র পরিষদের ছিল, মানে ইউনিয়ন ছিল, কিন্তু তারা পাওয়ারে ছিল না। পাওয়ারে ছিল সিপিআই এর ইউনিয়ন। এবং এই নিয়ে ভীষণ গন্ডগোল হতো, পুলিশ পর্যন্ত আসতো এবং পুলিশের সাথেও অনেক সংঘর্ষ হয়েছে ওখানে। পুলিশ হস্তক্ষেপ। আপনি কি কোনো আপনার মেম্বার হতো না? জোর করতো না ওরা? না না, ও জোরাজুরির ব্যাপার ছিল না। আমি নিউট্রাল চিরকালই, এবং ওখানেও নিউট্রাল ছিলাম। না, আজকাল যেরকম ঢোকার সময় যারা রুলিং তারা মেম্বার করে নেয়, ওইরকম ছিল না তখন। এখন মেম্বার হয়ে যাও এরকম ব্যাপার ছিল না। পরবর্তীকালে যে যাকে ভোট দিত ওইরকম সিস্টেম ছিল। যাই হোক, অনেকটা মেম্বার হওয়ার ব্যাপার ছিল না। আচ্ছা, আমাদের স্টুডেন্টের পরে, ছাত্রদের পরে খুব একটা জোরাজুরি হতো। আপনারা তখন আসতেন ওই কলেজে আসার জন্য? ঘর থেকে আসতেন? বাড়িটা ছিল হাবড়ায় থাকতাম। হাবড়া থেকে ট্রেনে করে কলেজে যেতাম। শিয়ালদার কাছেই ছিল। শিয়ালদায় নেমে আবার ফিরবার সময় ওই একই ব্যাপার, ট্রেনে করে হাবড়া স্টেশনে এসে ওখান থেকে বাড়ি চলে যেতাম। তখনকার দিনে ওখানকার ক্যান্টিনটা কিরকম ছিল? কি পাওয়া যেত যদি কিছু মনে থাকে? ক্যান্টিনে দেখুন, ক্যান্টিনের ব্যাপারটা হচ্ছে আমরা বেশিরভাগই ডিম খেতাম। ডিম মানে ডিমের ঝোল, ডিমের ঝোল দিয়ে রুটি, এরকম খেতাম। তবে পয়সার তো অসুবিধা ছিল। সবসময় টিফিনে খাওয়া হতো না। বাড়িতেও কিছু এই টুকটাক করেই চলে যেত, তারপর বাড়ি গিয়ে খেতাম আর কি। অত পয়সা। এখন যদি যান, ধরুন আপনি গিয়ে দেখবেন মেনু সব পাল্টে গেছে, মানে পুরো পরিবেশটাই পাল্টে গেছে। এখন সুন্দর হয়তো যাই না কি আছে। এখন ইদানিং কালে যাইনি, তবে সুরেন্দ্রনাথ কলেজ এখন ততটা নাম নেই। আগে যতটা ছিল, পরিচিতি ছিল। সুরেন্দ্রনাথ কলেজ আছে, বঙ্গবাসী সুরেন্দ্রনাথ কলেজ আছে, কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের ততটা নাম এখন নেই। আমাদের সময় সুরেন্দ্রনাথ কলেজ আর আশুতোষ, এই দুটোই তো ছিল। আমার বাবু শুনেছি বঙ্গবাসী কলেজ। বঙ্গবাসী কলেজ, আশুতোষ কলেজেরও নাম ছিল। আমার বাবু তো ওখান থেকে পাস করেছিল। ওখানে কমার্সের মধ্যে সবচেয়ে ভালো ছিল গোয়েঙ্কা কলেজ অফ কমার্স। অ্যাকচুয়ালি আমার রেজাল্ট প্রি ইউনিভার্সিটিতে খারাপ ছিল না, কিন্তু ওই মার্কশিট পেতে দেরি হয়ে যায়। তখন গোয়েঙ্কা কলেজে ভর্তি হতে গিয়ে ওখান থেকে মানে ওরা বলে দিল যে এখন অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, ডেট চলে গেছে, আর হবে না। ওটা কি কো এডুকেশন ছিল তখন? না, সুরেন্দ্রনাথ কলেজ কো এডুকেশন ছিল না, গোয়েঙ্কা কলেজ কো এডুকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই হলো। আর কোনো সেরকম কোনো ইন্টারেস্টিং, যেমন ট্রেনে যাতায়াত করার সময় কি এই সময় কিছু ঘটনা ঘটেছিল, কিছু মনে আছে? সেরকম কিছু মানে রিমার্কেবল কিছু মনে পড়ছে না। সেইরকম রিমার্কেবল মানে ইমিডিয়েট কিছু মনে আসছে না। তবে ওই সময় ভালোই ছিল, ট্রেনে এত ভিড়, মোটামুটি ইজি লাইফ ছিল। এখন যেমন ট্রেনে যাতায়াত করা খুব কষ্টের সাথে, কিন্তু ওই সময় ট্রেন এত ভিড় হতো না, বসার জায়গা পাওয়া যেত।
মোটামুটি ভালোই ছিল। আর এরপরে আসলেন ঢুকলেন, মানে তখন চাকরিতে ঢুকে গেছেন অলরেডি? চাকরিতে না, চাকরিতে বিকম পাস করি। করে চাকরিতে ঢুকেছিলাম। হ্যাঁ, প্রথমে এন্টি ট্যাক্স tax। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে ওখানে 2.5 বছর মতো চাকরি করার পরে ব্যাংকে চাকরি পাই, তারপর ব্যাংকে ঢুকে। এন্টি ট্যাক্সে কিরকম, মানে এন্ট্রি ফিটি নিতে হতো নাকি? না, এন্টি ট্যাক্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ট্যাক্স ডিপার্টমেন্ট। ওখানে বাইরের থেকে গুডস ভিতরে ঢুকলে একটা এরিয়া ছিল, সেই এরিয়ার পাস করলেই, মানে পাস করে কলকাতার দিকে আসলেই ট্যাক্স দিতে। এখন যেরকম ভ্যাট হয়েছে সেরকম আর কি, কি না, ভ্যাট কিংবা কমার্শিয়াল ট্যাক্স? ভ্যাট বা কমার্শিয়াল ট্যাক্সের সিস্টেম নয়। সিস্টেম হচ্ছে, মনে করুন একটা লরি এন্টি ট্যাক্সের এরিয়া হচ্ছে, মনে করুন এন্টি ট্যাক্সের এরিয়া হচ্ছে ওদিকে বারাসাত, ওদিকে ডায়মন্ড হারবার, এই ধরনের এরিয়া আছে। এই এরিয়ার থেকে কলকাতার দিকে ঢুকতে গেলেই লরিতে মাল আসুক, ভ্যানে মাল আসুক, যে জাতি মাল আসুক না কেন, কিছু স্পেসিফাইড মাল ছিল, গুডস ছিল, সেই গুডসের পরে ট্যাক্স হতো। ট্যাক্সের পার্সেন্টেজ ছিল বিভিন্ন গুডসের বিভিন্ন রকম। মানে এখনকার যেরকম যেমন জুট যদি আসতো, জুটের উপরে ট্যাক্স হতো। যদি উডেন গুডস বা উডস আসতো, তারপরে ট্যাক্স হতো। ওই ট্যাক্সগুলি কালেকশন। না, ওটা কি এখনকার যেরকম টোল প্লাজা ওরকম টাইপের কোনো গুমটিতে আপনি কাজ করতে হতো? চেকপোস্ট ছিল, সেখানে কাজ করতে হতো? চেকপোস্ট ছিল, চেকপোস্ট সিকিউরিটি ছিল, স্টাফরা ছিল ওইখানে, ওরকম একটা ব্যাপার চেকপোস্টে কাজ করতাম। আর এটা তো গেল যে এরপরে যখন ব্যাংকে ঢুকলেন, ব্যাংকে তো তখন তো সবই বড় বড় লেজার এন্ট্রি হতো। হ্যাঁ, এখন তো বিশাল বড় বড় এখন যেরকম ইন্টারেস্ট আর ক্যালকুলেট করতেন ওরা হাতে, হাতে ক্যালকুলেশন, আগে হাতে কাছে একজন চেক করতো, একজন করতো, আবার উপরে অফিস। অনেক সময় সাপেক্ষ। এখন তো কম্পিউটারে হয়ে যায়, কোনো প্রবলেম। এখন ওরা বলতেই পারে না কত ইন্টারেস্ট, ও সিস্টেম দেখতে হবে। আর এখন কাজ অনেক সহজ হয়ে গেছে। তখন লেজার, বড় লেজার ছিল, ওই লেজার দেখে দেখে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হতো, সময় সাপেক্ষ। তারপর সেই ইন্টারেস্ট আবার আরেকজন অফিসার চেক করতেন, চেক করার পরে তার ওইটা লেজারে পোস্টিং হতো। এটাতে অনেক টাইম, সময় সাপেক্ষ এবং টাইম লাগতো। মানে আমি ইউনাইটেড ব্যাংকের ভিজিলেন্স ডিপার্টমেন্টে পোস্টেড ছিলাম। ভিজিলেন্সের অফিস ছিল আমাদের হেড অফিস, ওল্ড হাউস স্ট্রিটের হেড অফিসের বিল্ডিংয়ে। তা ওইখানে যখন ছিলাম আমি ডেপুটি চিফ অফিসার ছিলাম। কি ব্যাংক অফ? ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। ডেপুটি চিফ অফিসার ছিলাম। ওখানে থাকাকালীন আমাদের মেইন কাজ ছিল ইনভেস্টিগেশন করা, কোনো ফ্রড হলে বা কোনো ব্রাঞ্চে গ্রস ইরেগুলারিটিস হলে। তা একবার হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ ব্রাঞ্চ থেকে ফোন আসে যে ওই ব্রাঞ্চে এক কাস্টমার ক্লেম করছে যে সে 50,000 টাকার চেক দিয়ে পেমেন্ট পায়নি, অথচ তার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে যথারীতি। ক্যাশ কাউন্টার থেকে তাকে পেমেন্ট দেওয়া হয়নি, এবং এই যেহেতু পেমেন্ট দেয়নি, থানায় জানিয়েছে, থানার থেকে পুলিশ আসছে ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য, ক্যাশিয়ারকে। তা আমাদের ডিপার্টমেন্টের, ভিজিলেন্স ডিপার্টমেন্টের চিফ অফিসার যিনি, তিনি আমাকে বললেন যে ব্যাপারটা একটু দেখুন, আপনি যান। আরও ডেপুটি চিফ অফিসার ছিল, তার মধ্যে আমাকে বললেন যে আপনি একটু যান, গিয়ে দেখুন কী হয়েছে ব্যাপারটা। তা আমি হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ ব্রাঞ্চে চলে গেলাম। গিয়ে প্রথমে ম্যানেজারকে বললাম, আমার আইডেন্টিটি দেখালাম, দেখিয়ে ম্যানেজারকে বললাম যে আপনি ক্যাশটা চেক ভেরিফাই করে ফেলুন ইমিডিয়েটলি। ওর কাউন্টার বন্ধ করে ক্যাশটা ভেরিফাই করে ফেলুন, দেখুন ক্যাশ পেমেন্ট রাইটলি 50,000 টাকা হয়েছে কিনা, না ক্যাশে 50,000 টাকা থেকে গেছে। তা উইদিন 10 মিনিটস ক্যাশ ভেরিফাই করে উনি জানালেন না, পেমেন্ট রাইটলি হয়েছে, কোনো ইয়ে নেই, মানে ক্যাশে কোনো ব্যালেন্স নেই। কিন্তু কাস্টমার বলছে ফ্রড হয়ে গেছে। ইতিমধ্যে পুলিশ এসে গেল। পুলিশ এসে ক্যাশিয়ারকে প্রথমেই বললো যে ক্যাশিয়ারকে। তা আমি তখন আমার পরিচয় দিলাম, আমি ভিজিলেন্স ডিপার্টমেন্টের ইউনাইটেড ব্যাংকের ডেপুটি চিফ অফিসার, এই আমার আইডেন্টিফিকেশান, আমি এই কেসটা ইনভেস্টিগেশন করতে এসেছি। হ্যাঁ, আপনারা আপনার মতো করুন, আমি আমার মতো দেখি যে কী হয়েছে ব্যাপারটা, পেমেন্টটা হয়েছে কি না। তারপর আমি কাস্টমারকে ডাকলাম, কাস্টমারকে বললাম, চেকটা নিয়ে নিলাম কাউন্টার থেকে, ক্যাশ কাউন্টার থেকে পেমেন্ট চেকটা 50,000 টাকার। কাস্টমারকে দেখালাম, দেখিয়ে বললাম এই চেক থেকে আপনার? কাস্টমার বললো হ্যাঁ।
এই নামটা কি আপনার চেকের পর যেটা লেখা আছে? বলে হ্যাঁ। আপনি কি ক্যাশ এই লেজার কাউন্টারে এই চেকটা দিয়েছিলেন? বলে হ্যাঁ। আমি 9 নম্বর টোকেন পেয়েছিলাম। আমার টোকেনটা আপনার কাছে আছে? বলে না, আমি তো ক্যাশিয়ারকে দিয়ে দিয়েছি। এবার চেকটা উল্টিয়ে দেখলাম চেকের পিছনে 2টো সই আছে কাস্টমারের নামে। তা আমি বললাম এই সইগুলি কার, আপনার? বলে হ্যাঁ, এই 2টো সই আমার। তা কখন করেছেন এই সই? বলে যে ক্যাশ লেজার কাউন্টারে দেওয়ার সময়, টোকেন নেওয়ার সময় একটা সই করেছি, আর ক্যাশ কাউন্টারে আমায় সই করতে বলেছিল, তখন আমি একটা সই করেছি। তখন পুলিশকে বললাম, দেখুন ক্যাশ কাউন্টারের সবই সই as per আছে, rule আছে, হ্যাঁ। ক্যাশ কাউন্টার থেকে সই করেছেন উনি। হ্যাঁ, তখন ওকে আবার কাস্টমারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি টোকেন ক্যাশ কাউন্টার চেয়েছিল আপনার 9 নম্বর টোকেন? বলে হ্যাঁ। আপনি 9 নম্বর টোকেনটা ক্যাশ কাউন্টারে দিয়ে কতক্ষণ পরে পেমেন্টের জন্য খবর নিতে গেছিলেন? বলে আমি আমায় ডাকছে না দেখে আমি মিনিট 10 পরে ক্যাশ কাউন্টারে গেলাম। তখন পুলিশকে বললাম, দেখুন ক্যাশ কাউন্টার থেকে টোকেন দেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট নেওয়ার কথা। হ্যাঁ, পেমেন্ট সঙ্গে সঙ্গে ক্যাশিয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট দিয়ে দেয়। ক্যাশ চেকের পিছনে লেখা আছে কত টাকা পেমেন্ট করেছে, কী কী নোটস দিয়েছে, ক্যাশিয়ার বাবুর সব লেখা আছে, সই করা আছে। ওনাকে টাকাটা দিয়েছে, উনি বলছেন টাকাটা পায়নি। 10 মিনিট পরে উনি গিয়ে খবর নিয়েছেন টাকাটা দিচ্ছেন না কেন। তা 10 মিনিট অনেক টাইম, টোকেন দেওয়ার সঙ্গে সঙ্গে উইদিন 1 মিনিট তাও লাগে না, দাঁড়িয়ে থাকতে হবে ওখানে, দাঁড়িয়ে টাকা দেওয়ার সময় তো দাঁড়িয়ে। তা আমার তো দেখে মনে হচ্ছে, এবং ক্যাশ মিলিয়ে দেখা গেছে যে ক্যাশ ঠিক আছে, ক্যাশে পেমেন্ট ঠিক আছে, পেমেন্ট করেছে। এখন একটাই করণীয় আপনারা যদি করতে চান, সেটা হচ্ছে ক্যাশিয়ারকে চেক করা, ক্যাশ কাউন্টারে অন্য কোথাও টাকাটা রেখেছে কিনা সেটা দেখা। সেটা আপনারা করতে পারেন, তবে পেমেন্ট হ্যাজ বিন মেড রাইটলি, কারেক্টলি। সেম ডে রিপোর্ট করেছিল? সেম ডে, মানে উইদিন হাফ অ্যান আওয়ার পুলিশকে জানিয়েছে। আমরাও 1 ঘন্টার মধ্যে ওখানে গেছি, গিয়ে এই ঘটনা। তারপরে ক্যাশিয়ার সেফট, এবং ওই ব্যাপারটা আমরা সাকসেসফুল হয়ে গেলাম। মানে ফল্ট ছিল ওরই, এই ফল্ট কাস্টমার নিয়ে কেপমারি ব্যাপারটা পরবর্তীকালে আমার যেটা ধারণা, এটা কেপমারি হয়ে গেছে। ওই কেপমাররা কি করে, ওই কাস্টমারের সাথে কথা বলতে 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 ক্যাশ কাউন্টারে টাকা দিয়েছে, ও টোকেন দিয়েছে, ওর টাকাটা নিয়ে পকেটে রেখে ওর সাথে গল্প করছে, একসময় সে চলে গেছে। হ্যাঁ, কেপমারি হয়ে গেছে টাকাটা। সেই জন্য তো ব্যাংক দায়ী নয়। যাই, এটা তো একটা গেল। আরেকটা বলছিলেন যে বিয়ের ব্যাপারে কিছু ডিউ কোর্স বিয়ে সেরকম কিছু হয়নি ঘটনা, এবং ইন ডিউ কোর্স যেটা হয় 75-এ। তা আচ্ছা, আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি আর রিগ্রেট কি? মানে যেটা আমি পারলাম না, এটা হচ্ছে, এটা রিগ্রেট হচ্ছে। বড় অ্যাচিভমেন্ট কি? বড় অ্যাচিভমেন্ট খুব সাধারণ ফ্যামিলি থেকে এসে আমি সব কিছু, ছেলেকে ঠিকমতো মানুষ করেছেন, মানুষ হয়েছে, পড়াশোনা, প্রপার্টিও করেছেন মোটামুটি। প্রপার্টি মোটামুটি সাধারণ লোক যেরকম করে সেইভাবেই কিছু করেছি, থাকার মতো ব্যবস্থা। আর কি, আর মানে রিগ্রেট হচ্ছে মানে যেটা পাইনি। মানুষ তো অনেক কিছু আশা করে, অনেক কিছু ভাবে, অনেক কিছু করব জীবনে, আরো বড় অফিসার হব। সেটা আমি একটা লেভেল পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, শেষ পর্যন্ত ওই অবস্থায় আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছিলাম 2001 সালে। চাকরি তখন 5 ইয়ার্সের মতো ছিল। তখন আর কি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট দিচ্ছিল ব্যাংকে, একবারই ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট হয়েছিল 2001 সালে। হ্যাঁ, আমি সেই সময় ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছিলাম। ব্যাংকের বহু এমপ্লয়িরা ইয়ে করেছিল। এটা কি বিকজ অফ কম্পিউটারাইজেশন? না, বিআরএস ব্যাংক একটা ওয়ান টাইম একটা ইয়ে দিয়ে ওটা করে, অনেক লোক সার্ভাস হয়ে যাচ্ছে, আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য অনেক সময় সেরকমও আছে। তাছাড়াও অনেকে বয়স হয়ে গেছে, ইয়ং জেনারেশন নেবে, সেই হিসাবেও ব্যাংক যে ইয়ে করেছে, মানে এমপ্লয়িদের ডিপ্রাইভ করেছে এরকম কিছু নয়। ব্যাংক যথেষ্ট টাকা দিয়েছে, রিমেইনিং পিরিয়ডের টাকা দিয়ে দিয়েছে, এবং সমস্ত ফেসিলিটি দিয়েছে। সেই ফেসিলিটি অনেক অ্যাভেল করেছে, অনেক অ্যাভেল করেনি। থ্যাংক ইউ ফর ইউর ডিসকাশন। আর আপনার বাকি জীবন আরও সুস্থভাবে কাটুক,
আপনার দীর্ঘ জীবন ঠিক আছে, ঠিক কামনা আছে। করছি। থ্যাংকস।